নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শাহকে মমতার হুমকি, তীব্র সমালোচনা বিজেপির। রাজ্যে প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব পদে জেপি মিনা। চাঁচলে শুভেন্দু সভায় হাইকোর্টের অনুমতি বেঁধে দেওয়া হলো শর্ত। সফটওয়্যারের মাধ্যমে নাম বাদ, এসআইআর এ ভোট চুরি ধরে ফেলার দাবি অভিষেকের, কমিশনকে চ্যালেঞ্জ। বছর শেষ তরুণী স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে দেবে রাজ্য, বড় আপডেট এলো। 28 আসনের মধ্যে কুড়িটি পেতেই হবে, কলকাতা ও শহরতলি বিজেপি নেতা কর্মীদের লক্ষ্য বেঁধে দিয়ে গেলেন অমিত শাহ। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র জানান, বাঁকুড়ার এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অমিত শাহকে হুমকি দিয়ে বলেছেন যে কলকাতায় তিনি যে হোটেলে ছিলেন সেখান থেকে বেরোতে তাকে অনুমতি দেওয়া হয়েছিল। কল্পনাতীত। আমি দেখেছি তিনি বলেছেন যে আপনি হোটেলে লুকিয়ে আছেন, আমরা চাইলে আপনি হোটেল থেকে বের হতে পারবেন না, আপনি ভাগ্যবান যে আমরা আপনাকে হোটেল থেকে বেরোতে দিয়েছি। সম্বিত পাত্র দাবি করেন এটি শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নয়, সমগ্র দেশের জনগণের প্রতি হুমকি। তিনি অভিযোগ করেন এটি হিটলারশাহী ও স্বৈরাচারী শাসন। পুরী সাংসদ পাত্র স্মরণ করিয়ে দেন, বাংলায় এমন ঘটনা নতুন নয়, গত নির্বাচনে জেপি নাড্ডার কনভয়ে অনুপ্রবেশকারীরা হামলা চালিয়েছিল। তার অভিযোগ, তৃণমূলের গুন্ডারা পশ্চিমবঙ্গে প্রায় 300 বিজেপি কর্মীকে হত্যা করেছে ও 3,000 জন ঘরছাড়া হয়েছেন। পাত্রের কথায় বাংলায় গণতন্ত্রের উপর আক্রমণ চলছে। নেতৃত্ব দানকারী রাজ্যটিও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ধ্বংসপ্রাপ্ত। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবারই ছিল মনোজ পন্থের এই পদের শেষ দিন, তার মেয়াদ বাড়ল না। নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল এই দায়িত্ব পেতে চলেছেন নন্দিনী চক্রবর্তী। এতদিন তিনি ছিলেন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে, সেই পদে এলেন আইএএস জগদীশ প্রসাদ মিনা। এখানে বলে রাখা ভালো, এই প্রথম বাঙালি কোনো মহিলা রাজ্যের মুখ্য সচিব হলেন। গত জুন মাসে মুখ্য সচিব পদে মেয়াদ শেষ হয়েছিল মনোজ পন্থের, কিন্তু সেই সময় কেন্দ্রীয় সরকার তার মেয়াদ 6 মাসের জন্য বাড়িয়েছিল। সেই প্রেক্ষিতে 31শে ডিসেম্বরই তার পদে থাকার শেষ দিন ছিল। সূত্রের খবর, এবারও তার মেয়াদ বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু তা হয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন নতুন মুখ্য সচিব হিসাবে নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব দেওয়ার। নতুন মুখ্য সচিব হওয়ার দিনই আইএএস মহলে স্বাভাবিকভাবেই রদবদল ঘটেছে ও দায়িত্ব বাড়ানো হয়েছে, যার মধ্যে রয়েছেন আইএএস অত্রি ভট্টাচার্য, আইএএস সুরেন্দ্র গুপ্তা, আইএএস দুষ্মন্ত নারিয়ালা, আইএএস বরুণ কুমার রায়। সব মিলিয়ে 2026-এ ভোটের আগে বড় দায়িত্ব পেলেন 1994 ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী। অন্যদিকে 2004 ব্যাচের আইএএস অফিসার জগদীশ মিনার ওপর ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 1991 ব্যাচের মনোজ পন্থকে মুখ্যমন্ত্রী নিজের সচিবালয়ে বড় দায়িত্ব দিলেন, তাকে করা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। মালদার চাঁচলে শুভেন্দু অধিকারী সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 2 জানুয়ারি চাঁচলের কলমবাগানে সভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা করছিল না বলে অভিযোগ বিজেপির। সেই সভার অনুমতি চাইতেই কলকাতা হাইকোর্টে গিয়েছিল বিজেপি। সেই মামলায় জয় পেল বিজেপি। সভা করার অনুমতি চেয়ে বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী এজলাসে মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত সভা করার অনুমতি দিয়েছে, তবে তার সঙ্গে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 2 জানুয়ারি দুপুর 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত মোট 2 ঘন্টা সভা করা যাবে। সভায় 9,000-এর বেশি মানুষের জমায়েত করা যাবে না। এছাড়া 70টির বেশি লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। সভাস্থলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশ প্রশাসনকেই নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে স্বস্তি প্রকাশ করেছে বিজেপি। মালদার চাঁচলের কলমবাগানে মঞ্চ তৈরি প্রস্তুত শুরু করেছে জোর কদমে। বিজেপির মালদার উত্তর সাংগঠনিক জেলার সহকারী সভাপতি রতন দাস বলেন, 26 ডিসেম্বর হাইকোর্ট এসডিওকে বলেছিল সভার অনুমতি দিতে, কিন্তু জেলা তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে ওরা যুক্তি দিয়েছিলেন যে বর্ষ শেষ ও নতুন বছরে প্রথম দিনে ভিড় হয়, সেই কারণে পর্যাপ্ত পুলিশ দেওয়া যাবে না। আবার আমরা আদালতে যাই, আদালত অনুমতি দিয়েছে, পুলিশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে। তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক রফিকুল হোসেন বলেন, ফর্মালিটি মেনটেন করার জন্য দেরি হচ্ছিল, প্রশাসনের মুখ পাওয়ার কিছু নেই, ওদের ধৈর্য নেই। বিজেপি পদে পদে আমাদের সরকারকে কিভাবে বদনাম করবে সেটাই দেখে, এখানে ওদের কিছু নেই।
নির্বাচন কমিশনের দিল্লির অফিসে 2.5 ঘন্টার বৈঠকে অনেক কিছু প্রশ্নের সদুত্তর মেলেনি। এমনকি কমিশনের ভেতরে খবর সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার সিইসি গণেশ কুমারী অবগত নন, এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দেশের নির্বাচন ব্যবস্থা তদারকিতে থাকা এই সংবিধান সংস্থার মধ্যে কি ঘটছে তা সিইসি জানেন না। অভিষেক জানান, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন এসআইআর প্রক্রিয়া কিভাবে বাস্তবায়িত হচ্ছে সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কোনো ধারণাই নেই। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে নির্বাচন সদনের কোনো উচ্চপদস্থ ব্যক্তি উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশে সফটওয়্যারের মাধ্যমে নাম্বার দিচ্ছেন এবং শুনানির নোটিশ তৈরি করছেন। অভিষেকের অভিযোগ, কমিশন পশ্চিমবঙ্গে বাইরের সংস্থা নিয়োগ করছে কিনা সেই প্রশ্ন করা হলে গণেশ কুমার জানান, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি জানান, হয়তো মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও কার্যালয় এই সংস্থা নিয়োগ করেছে। উত্তরে অভিষেক সিইসি কে বলেন, তার উচিত সিইও কি কারণ দর্শানোর নোটিশ জারি করা। আপনার অনুমোদন ও সম্মতি ছাড়া সিইও কিভাবে এমন নির্দেশ ও বিজ্ঞপ্তি জারি করতে পারে? অভিষেক নেতৃত্বাধীন 10 সদস্যের এই প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের বৈঠকটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাচন প্যানেল এবং বাংলার শাসক দলের মধ্যে তীব্র বিবাদের আবহেই ভোটার তালিকা কারচুপির বিষয়ে অভিষেক দাবি করেন, নামে ক্লিক করলে 4টি বিকল্প আসে। জেলা নির্বাচন আধিকারিকের কাছে পাঠানো শুনানির নোটিশ তৈরি করা সঠিক পাওয়া গিয়েছে, অযোগ্য পাওয়া গিয়েছে। যখন সঠিক পাওয়া গেছে বক্সে ক্লিক করা হয় তখনও নোটিশ তৈরি হচ্ছে। যদি কোনো কারচুপি না থাকতো তাহলে যে ভোটারদের ভোট কর্মীরা সঠিক বলে চিহ্নিত করেছেন। নভেম্বর মাসে জানা গিয়েছিল আগামী 1 মাসের মধ্যে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা দিয়ে দেওয়া হবে। তবে বছর শেষ হলেও টাকা পেল না পড়ুয়ারা। তাহলে কি এবারে আর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা মিলবে না? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পড়ুয়াদের মধ্যে। এরই মধ্যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে নতুন আপডেট মিলল। জানা গেছে, জানুয়ারি মাসে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাব কেনার টাকা দেওয়া হবে। রাজ্যের প্রায় 6 লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পে 10,000 টাকা জমা হবে। সূত্রের খবর, ইতিমধ্যে জেলা পরিদর্শকদের তরফ থেকে চিঠি এসেছে, ভার্চুয়াল বৈঠকও হয়ে গিয়েছে। গত বছর এই প্রকল্প নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল, তাই গতবারের থেকে শিক্ষা নিয়ে বছর হ্যাকিং বা প্রতারণা আটকানো যাতে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা ছাড়াই টাকা ঢোকে সেই লক্ষ্যই একটু বাড়তি সময় নেওয়া হচ্ছে। এবার ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রতারণা রুখতে এবার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। স্কুল জেলা পরিদর্শকেরা জানিয়েছেন, যেসব পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্য সব নথিপত্র সঠিক বলে প্রধান শিক্ষকেরা জানিয়েছেন, সেই সকল পড়ুয়াই সরকারি টাকা পাবে। জানা যাচ্ছে, এখনো পর্যন্ত বহু ছাত্রের নামের বানানের সঙ্গে আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য গরমিল রয়েছে। সেক্ষেত্রে সেই সব যাতে দ্রুত সংশোধন করা হয় সেই লক্ষ্যে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক সংগঠনগুলির দাবি, সরকারি কাজের গড়িমসিতেই টাকা পেতে এই বিলম্ব। আবার কেউ বলছেন পুরোটাই নির্বাচনী চমক। মাত্র 5 বছরের মধ্যে কিভাবে 3টি বিধানসভা আসন থেকে 77টিতে এবং 2টি লোকসভা আসন থেকে 18টিতে উঠে এসেছিল বিজেপি, মঙ্গলবার তা মনে করিয়ে দিয়েছিলেন অমিত শাহ। বছর 3 আগে লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমলেও 2021 সালের চেয়ে ভোট যে 1% বেড়েছিল তাও মনে করিয়ে দিয়েছিলেন। কিন্তু বুধবার দলের অভ্যন্তরীণ কর্মসূচিতে নেতাকর্মীদের মনে করিয়ে দিলেন ঠিক তার বিপরীত কথা। কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে কোনো বিধানসভা আসনই যে বিজেপির হাতে নেই সেই কথা মনে করিয়ে লক্ষ্য বেঁধে দিয়েছেন শাহ। বছরের শেষ দিনে মহানগরে বিজেপি কর্মীদের উপরে কার্যত চাপ বাড়িয়ে দিয়ে দিল্লি ফিরে গেলেন তিনি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে বুধবার দুপুরে কলকাতা মহানগর কর্মী সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম এবং যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা সেখানে ডাক পেয়েছিলেন। শক্তি কেন্দ্র, 5-7টি বুথ এবং তদূর্ধ্ব স্তরের পদাধিকারীদের ডাকা হয়েছিল, তাই মণ্ডল এবং জেলা স্তরের নেতাকর্মীরা সম্মেলনে হাজির ছিলেন। শাহ ছিলেন মূল বক্তা। শুরুতে সমাজ মাধ্যমে বিজেপির এই কর্মী সম্মেলনে নেতাদের ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। শাহ প্রেক্ষাগৃহে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়। অনেকের বক্তব্য, মহানগরে বিজেপির নেতা কর্মীদের উদ্দেশ্যে শাহ যে বার্তা দেবেন তা সরাসরি সকলে জেনে যান। বিজেপি নেতৃত্ব সম্ভবত তা চাননি, তাই সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়। কিন্তু বিজেপি সূত্রে জানা গিয়েছে, নিজের ভাষণে আসন সংক্রান্ত লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। 4টি সাংগঠনিক জেলায় 4টি লোকসভা কেন্দ্র, মোট 28টি বিধানসভা আসন রয়েছে। বিজেপি সূত্রে খবর, এই আসনগুলির মধ্যে 20টিতে জয়ের লক্ষ্য নিয়ে বিজেপিকে ঝাঁপাতে হবে বলে শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। 2021 সালে তো নয়, কলকাতা এবং শহরতলির এই আসনগুলোতে তার আগের কোনো বিধানসভা নির্বাচনেও বিজেপি জেতেনি। 2024 সালে লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে জোড়াসাঁকো এবং শ্যামপুকুর বিধানসভায়
তৃণমূলের চেয়ে বিজেপি এগিয়ে ছিল, কিন্তু দক্ষিণ কলকাতার দমদম এবং যাদবপুরে প্রত্যেকটি বিধানসভা আসনেই বিজেপি পিছিয়ে ছিল। অর্থাৎ সর্বশেষ নির্বাচনেও এই এলাকার ফলাফল তৃণমূল 26, বিজেপি 2। শাহ বুধবার সেই 2 বাড়িয়ে 20 করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন।